আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এটা নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এখানে যদি পেশেন্ট ঢোকেন তাহলে সেক্ষেত্রে আর বেরোবেন না। এই ধারণাটা যেটা সাধারণ মানুষ মনে করেন সেটা একেবারেই ভুল। কতটা কিভাবে দেরি হলে ঝুঁকির সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আইসিইউতে ফিরে আসার সম্ভাবনার ক্ষেত্রে আমরা অনেক দেখেছি, অনেক পেশেন্টই তারা কিন্তু সুস্থ জীবনে ফিরে আসেন। এই সংখ্যাটাও তো অনেক। একদমই তাই। যদি ভেন্টিলেটরে দেওয়া হয় তাহলে হয়তো পেশেন্ট বেরোবে না, এটা একেবারেই ভুল। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা। আজকে আমরা আমাদের পডকাস্টে আলোচনা করব আইসিইউ শুনলেই সত্যি অনেকটা ভয় করে তো। আইসিইউ শুনলেই মনে হয় যেন মানুষটাকে যে আইসিইউতে ঢোকানো হচ্ছে আর হয়তো বাঁচার সম্ভাবনা নেই। না, ব্যাপারটা হয়তো সেরকমটা নয়। আরো বিশদে জানতে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সপ্তর্ষি বাসু। আপনাকে স্বাগত। আমরা আলোচনায় আসবো, তার আগে দর্শকদের জানিয়ে দিই, যারা প্রতিদিনের আমাদের দর্শক বন্ধু রয়েছেন তারা আপনাদের যে কোনো মতামত এবং আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আপনাদের বিষয়গুলো নিয়েও আমরা পরবর্তী সময় পডকাস্টে আলোচনা করব। আর সঙ্গে সঙ্গে জানাই নতুন দর্শক বন্ধুদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পুরো ভিডিওটি দেখবেন, যে কোনো মতামত আপনারা জানাতে পারেন আর শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিও। আমরা আলোচনায় আসি। প্রথম প্রশ্ন আপনাকে, যে আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এটা নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এখানে যদি পেশেন্ট ঢোকেন তাহলে সেক্ষেত্রে আর বেরোবেন না, মানে একদম মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আইসিইউ বিষয়টি আসলে কি? সাধারণ ওয়ার্ডের থেকে আইসিইউতে আর বিশেষ কি কি ব্যাপারে কেয়ার নেওয়া? এই ধারণাটা যেটা সাধারণ মানুষ মনে করেন সেটা একেবারেই ভুল। বিকজ আইসিইউতে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মানুষটাকে বাঁচানোর পুরো প্রচেষ্টা করা। ওই জন্যই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নামক জায়গাটা হয়েছে এবং মানুষকে বাঁচাতে গেলে ওই ইউনিটটার প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে। এবার বলি ওখানে কি হয়। একজন পেশেন্ট যখন গ্যাসপিং ফর ব্রেথ বা খুব নিঃশ্বাসের কষ্ট হচ্ছে বা তার নিঃশ্বাস নেওয়ার মতো তার ক্ষমতা নেই এবং দেখা যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন ভীষণ লো, হার্ট রেট খুব ফাস্ট, তখন যেটা দরকার সবার আগে সেটা হচ্ছে তার এয়ারওয়েটা সিকিউর করা দরকার, যেটা আমরা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা যেন ঠিকঠাক থাকে। তখনই যে ডাক্তার ডিউটিতে আছেন বা যে কনসালটেন্ট আছেন তাদের সবার প্রথম কাজ হচ্ছে সার্কুলেশন, এয়ারওয়ে এবং ব্রিদিংকে ঠিক রাখা। এই তিনটে জিনিস যদি ঠিক না থাকে তাহলে একটি মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। সুতরাং এই তিনটে জিনিস সবার আগে সিকিউর করতে হবে এবং তখনই যেই মানুষটি ঠিকমতো নিজের নিঃশ্বাস নিতে পাচ্ছেন না, মাসলটা কাজ করছে না, রেসপিরেটরি মাসলস কাজ করছে না, বা ওই সময় ওই পেশেন্ট আনকনশিয়াস আছেন, যেখানে একটা সিক্রিশন লাংসের মধ্যে চলে যেতে পারে, তখন এয়ারওয়েটা সিকিউর করার জন্য কিন্তু আগে ইনটিউবেশন বা একটা টিউব ঢোকানো হয়, এয়ারওয়ে টিউব ঢোকানো হয় এবং সেখান থেকে সেই শ্বাস প্রশ্বাসটা চালু করার জন্য ভেন্টিলেটরে দেওয়া হয়। একটি আমাদের ভুল কনসেপ্টই বলবো যে যদি ভেন্টিলেটরে দেওয়া হয় তাহলে হয়তো পেশেন্ট বেরোবে না, এটা একেবারেই ভুল। এটা সেই পেশেন্টের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া ঠিক মতো নেই এবং সে নিতে পারছে না, তার জন্য কিন্তু ভেন্টিলেটরে দেওয়া হচ্ছে, এটা কিন্তু অ্যাসিস্ট করছে। তার মানে আইসিইউর পেশেন্ট প্রত্যেকেই ভেন্টিলেটরে তাদেরকে দেওয়া হয় না, না সেটা না না, প্রয়োজন যদি অনুযায়ী প্রয়োজনীয়তা থাকে তাহলেই দেওয়া তাহলে হয়। সেক্ষেত্রে দেওয়া একদমই হয়। তাই, একদমই তাই। আর আইসিইউ মানেই ভেন্টিলেটর নয়, নয়, আর ভেন্টিলেটর মানেই সেই মানুষটি ফিরবে না, সেটা নয়। এরকমটাও নয়। একদমই ভুল এটা কনসেপ্ট এটা। এবং যারা, আমি বলবো যে সমস্ত পরিবারের লোক যারা ভেন্টিলেটরে যাওয়ার পরেও পেশেন্টকে ফিরে পেয়েছেন, আমার মনে হয় তারা আরো বেটার ভাবে বলতে পারবেন এই অভিজ্ঞতা যাদের হয়েছে, যে তাদেরও হয়তো মনে হয়েছে ওই সময় যে ভেন্টিলেটরে গেলে হয়তো মানুষটি ফিরবেন না। কিন্তু যারা ব্যাপারটা বোঝেন, যারা জানেন এবং যাদের সর্বোপরি ডাক্তারের প্রতি ভরসা আছে, তারা কিন্তু এটাতে সেকেন্ড টাইম ভাববেন না যে ভেন্টিলেটরে দেওয়াটা ঠিক কি ঠিক না। আমার মনে হয় আমাদের আজকে আলোচনা পডকাস্ট যারা শুনছেন তারা অনেকটাই উপকৃত হবেন, কারণ অনেকেরই এই ভুল ধারণাটা রয়েছে আইসিইউ নিয়ে। কিছুটা হলেও ভুলটা তো ভাঙবে। আইসিইউতে কিভাবে একজন রোগীকে মনিটর করা হয় এই বিষয়টা আপনি বললেন, এবং সেক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনার ক্ষেত্রেও আমরা অনেক দেখেছি, অনেক পেশেন্টই তারা কিন্তু সুস্থ জীবনে ফিরে আসেন। এই সংখ্যাটাও তো অনেক।
একদমই তাই। মানে আইসিইউতে একটা পেশেন্ট যখন আইসিইউতে গেল ফ্রম ডে 1, হুম, তারপরে কিন্তু ঘন্টায়, ঘন্টায় মনিটরিং শুরু হয়। কিসের হুম, মনিটরিং? হার্ট রেট, হুম, স্যাচুরেশন, হুম, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, এবং যে পেশেন্ট ভেন্টিলেটরে থাকে তার কার্বন ডাই অক্সাইডটা মাপা হয় এবং অনেক টেস্টস হয় যেটা আমরা বলি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস, সেগুলো আমাদের করতে হয় অন্তত দিনে 2 বার, বা ভেন্টিলেটর থেকে বার করার সময় বা ভেন্টিলেটরে দেওয়ার আগে আমাদের ওই টেস্টটি করতে হয়। আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের রেশিও কতটা আছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত আছে, পিএইচ কত আছে, বাইকার্বনেট কত আছে, এই সমস্ত ইম্পর্ট্যান্ট মানে প্যারামিটার্স আমরা দেখতে পাই। এবং আমাদের কিন্তু ব্লাড টেস্টটাও ভীষণ ইম্পর্টেন্ট, কেননা যে পেশেন্ট আনকনসিয়াস আছে তার সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এবং আইসিইউ মানে কিন্তু শুধুমাত্র ভেন্টিলেটর নয়, অনেক প্যারামিটার্স মাপা হয়। যার যে পেশেন্ট অনেক দিন ধরে আইসিইউতে থাকবেন বা থাকার সম্ভাবনা আছে, তার যাতে ডিপ ভেন থ্রম্বোসিস না হয় তার প্রোফাইল অ্যাক্সিস দেওয়া হয়, তার যাতে গ্যাস্ট্রিক আলসার না হয় সেরম প্রোফাইল অ্যাক্সিস দেওয়া হয়। অনেক মানে আইসিইউ মানে ডিটেইলড মনিটরিং, এবং কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াসলি মনিটরিং ডিটেইল চলে। মনিটরিং, এবং অ্যাকর্ডিংলি পেশেন্টকে মনিটর করা যেটা যখন প্রয়োজন। এটা একটা একজনের কোনো ডাক্তারের একার কাজ না। ডাক্তার, অন ডিউটি ডক্টর, সিনিয়র ডক্টর, ডিফারেন্ট রেসপিরেটরি থেরাপিস্টস, ফিজিওথেরাপিস্ট, যারা ক্রিটিক্যাল কেয়ার নার্স আছেন, তাদের বিরাট রোল আছে আওয়ার টু আওয়ার মনিটরিং। প্রতিটা মুহূর্ত তা ডেঞ্জার সাইন্সগুলোকে ডিটেক্ট করা এবং হুম, অ্যাকর্ডিংলি যেরাম যেরাম দরকার সেরকমভাবে ডক্টরকে, অন ডিউটি ডক্টরকে জানানো, এবং অ্যাকর্ডিংলি ডক্টররা সেইভাবে পেশেন্টকে তারা হ্যান্ডেল ট্রিট করেন, করেন। ট্রিট করেন। খুব ইম্পোর্টেন্ট এখানে এসে যায় খরচের জায়গাটা। একজন রোগীকে এমনি একটি সাধারণ ওয়ার্ডে ভর্তি করা আর আইসিইউ পেশেন্টের খরচাটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায় তো? অবশ্যই তাই, হুম, বিকজ আইসিইউ বা মনিটরিংটা ইন্টেন্স হতে গেলে কিন্তু প্রতিটা প্যারামিটার্স ঠিক থাকতে হবে। একটা পেশেন্ট তখনই আইসিইউতে যান যখন তার ডিফারেন্ট অর্গানস এফেক্টেড হয়েছে, বা কিছু অর্গানস এফেক্টেড হয়েছে এবং আরো অর্গানস এফেক্টেড হতে পারে। সুতরাং সেই জায়গাগুলোকে কিন্তু ইমিডিয়েটলি মনিটরিং করা ভীষণ প্রয়োজনীয়তা আছে। এবং এটাও ঠিক কথা যে হসপিটালে আইসিইউতে বেশি দিন থাকলে একটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়। সেটাও একটা ড্রব্যাক বলা যেতে পারে। কিন্তু কিছু করার নেই যে ডিফারেন্ট টাইপস অফ পেশেন্টস আইসিইউতে থাকেন এবং তাদের ডিফারেন্ট শরীরের মধ্যে ডিফারেন্ট বাগস বা ইনফেকশন থাকে। সেগুলোর সেগুলোর জন্য যেটা হয় হসপিটাল থেকে একটা ডিফারেন্ট মানে অ্যাকোয়ার করতে পারে কোনো পেশেন্ট। আমরা দেখি যে আইসিইউতে যে পেশেন্ট রয়েছেন তাকে ভিজিটিং আওয়ার্স হলেও তাকে দেখার ক্ষেত্রে একটা সীমিত ব্যাপার করে একদম। দেওয়া হয়। সময়সীমার ক্ষেত্রে বা কতজন যাবে সেটার ক্ষেত্রে। সেটা কেন করা হয়? প্রথম কথা হচ্ছে আইসিইউতে মনিটরিংটাই খুব ইম্পর্টেন্ট। হুম, কেননা প্রতি মুহূর্তে, প্রতি সময়ে কত ইউরিন আসছে, ব্লাড প্রেশার কত থাকছে, এবং এরকম অনেক তারতম্য ঘটতে পারে এরকম ক্রিটিক্যাল পেশেন্টসদের, বিকজ অনেকগুলো অর্গান ইনভলভ যেটা আমি বললাম। হুম, সুতরাং ভিজিটিং আওয়ার্স ডেফিনিটলি একজন পেশেন্টের বাড়ির লোক থেকে বিচার করতে গেলে নিশ্চয়ই মনে হবে যে এটা কেন ০.৫ ঘন্টা বা অল্প সময়ের মধ্যে। কিন্তু এটা বুঝতে হবে বাইরের থেকে যে আমি কোনো ইনফেকশন আমি নিয়ে আসছি কি হুম, আসছি না, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং অনেকে যেমন বাইরের থেকে এসে টাচ করে দেন পেশেন্টকে, সেটা একেবারেই উচিত না। হ্যান্ড ওয়াশ করা উচিত হুম, স্যানিটাইজার দিয়ে, যেটা সবসময় এখন সমস্ত আইসিইউ বেডের কাছে রাখা থাকে। হুম। সুতরাং এই অ্যাওয়ারনেসটাও থাকা কিন্তু ভীষণ দরকার, এবং পেশেন্টকে আ দেখতে এসে বেশি কথা বলা একেবারেই উচিত না। তার কন্ডিশন সম্বন্ধে ডাক্তারের থেকে আপডেট নেওয়া উচিত, এবং অ্যাকর্ডিংলি যেরমভাবে ডাক্তার বলছেন, যেভাবে গাইড করছেন, সেইভাবে আমার মনে হয় পেশেন্টের সাথেও, কেননা পেশেন্টও যখন জ্ঞানে থাকেন, পেশেন্টের অনেক কোয়েরিজ থাকে, অনেক হুম, কিছু জিজ্ঞেস করেন বাড়ির লোককে, এবং অবশ্যই অনেক পেশেন্টকে আমরা দেখি তারাও ভীষণ ওয়াকিবহাল খরচা কত হচ্ছে। সুতরাং এই জায়গাটাতে বাড়ির লোকেরও একটা বিরাট রোল আছে। একেবারেই। পরিবারের সেই মানে সাহায্যের জায়গাটা যদি না থাকে তাহলে অসুবিধা একদম, তৈরি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ যে একজন আইসিইউ পেশেন্ট এবং আপনাদের আপনি প্রচুর দিন ধরে এরকম হ্যান্ডেল করছেন। আপনি যে বলতে পারবেন যে তারা যখন বাড়ি ফিরে আসছেন, তাদের তো একটা অসম্ভব কেয়ারে আপনারা রাখছেন। তারা যখন বাড়ি ফিরে আসছেন তখন তাদের কেয়ারটা কেমন হবে? এখনকার দিনে যেটা মানে আগে বেশ
15-20 বছর আগে ছিল না, যেটা এখন হয়েছে, সেটা হচ্ছে হোম কেয়ার কনসেপ্ট এসছে। যেই সমস্ত পেশেন্ট, যেমন স্ট্রোক পেশেন্টস বা প্রলং ডিজিজে অনেক দিন ধরে আইসিইউতে ভর্তি আছেন, তাদের কন্টিনিউইটি অফ কেয়ার করার জন্য কিন্তু হোম কেয়ার সব হাসপাতালেই আছে, সব বড় হাসপাতালেই আছে। সুতরাং সেই ডিপার্টমেন্টের আন্ডারে চলে যায় এবং বাড়িতেই ট্রিটমেন্ট হলো, সেই হোম কেয়ার কন্টিনিউটি অফ কেয়ারটা করলো এবং ওখানকার ট্রেন্ড নার্স গেল, ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট হলো, কোনো সমস্যা হলে ডাক্তার যোগাযোগ করা যায় ডাক্তারবাবুকে, এবং টাইম টু টাইম ব্লাড টেস্ট করা এবং কেয়ারফুলি রাখা। যার যেরকম, মানে অনেক পেশেন্ট যেমন বাড়ি যান আইসিইউ থেকে ট্র্যাকিওস্টমি নিয়ে, ট্র্যাকিওস্টমি গলায় যেটা আমরা জানি, ট্র্যাকিওস্টমি নিয়ে, তো সেটার কেয়ার করার জন্য ট্রেন্ড আইসিইউ নার্স লাগে। সুতরাং সেখানে হসপিটালের একটা বিরাট রোল আছে, ওই হোম কেয়ার ডিপার্টমেন্টের একটা বিরাট রোল আছে। ওই ট্র্যাকিওস্টমি কেয়ার বা ব্যাক কেয়ার, যাদের প্যারালিসিস হয়ে আছে, যাদের এখনও তারা ঠিক মতো নিজের কাজটা নিজে করতে পারেন না, তাদের জন্য ফিজিওথেরাপি ডেইলি, সেটাও প্রোভাইড করা হয় হসপিটাল থেকে হোম কেয়ার ডিপার্টমেন্টের থ্রু দিয়ে। কোনো একজন পেশেন্ট তিনি যখন তাকে ভর্তি করা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন তার যে এই মুহূর্তে অবস্থা, শারীরিক অবস্থা, সেক্ষেত্রে তাকে আইসিইউতে ভর্তি নিতে হবে। কতটা কিভাবে দেরি হলে ঝুঁকির সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়? একদমই তাই। যেমন ধর প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কাউন্সেলিং। কেননা একটা পেশেন্টের বাড়ির লোককে বোঝানো, খুব অল্প সময় সংক্ষিপ্তভাবে বোঝানো, ওটাও একটা আর্ট। সেটাকে বোঝানোর পরে তাকে বোঝানো যে এইটা এই সময় এই জিনিসগুলো না করলে পেশেন্টের ক্ষতি হবে। আমার মনে হয় আজকাল সবাই অ্যাওয়্যার, সবাই চারদিকে খবর রাখেন। সুতরাং ওনাদের অ্যাকসেপ্ট করতে হবে প্রবলেমটা, যে আইসিইউতে ভালোর জন্য দেওয়া হচ্ছে পেশেন্টকে, আইসিইউ রিকোয়ারমেন্ট আছে বলেই দেওয়া হচ্ছে, এবং বেশি সময় নষ্ট না করে ট্রিটমেন্টও আমরা সঙ্গে সঙ্গে তাহলে শুরু করে দিতে পারি। কিছু ক্ষেত্রে পেশেন্ট আসেন খুব লেট স্টেজে, যাদের হয়তো বিশেষ কিছু করার থাকে না, তাও আইসিইউতে শেষ চেষ্টাটুকু করা হয়। সুতরাং কিছু মানুষ থাকেন যারা হয়তো সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না যে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু তা হলেও এটা মানতে হবে যে সমস্ত ডাক্তার, পুরো ইউনিট কিন্তু পেশেন্টের উপর ঝাঁপিয়ে পড়ে এবং চেষ্টা করেন সেই পেশেন্টকে বাঁচাতে। কিন্তু অনেক সময় হয় এরকম, যেটা আপনি বললেন যে অনেক মানে রোগীর পরিবার, পেশেন্ট পার্টি, তারা বুঝতেই পারেন না কতটা সিভিয়ার কন্ডিশনে তার বাড়ির লোকটি রয়েছে এবং তার এই মুহূর্তে তার ট্রিটমেন্টটা শুরু করা প্রয়োজন। সেজন্য পরিবার অনেক সময় অহেতুক অনেক প্রশ্ন ডাক্তারকে করে ফেলেন। তাদেরকে অনেক লোড নিতে হয়। একটু আমাদের দর্শকদের জন্য যদি সেই বার্তাটা দেন, কি ধরনের প্রশ্ন, কি ধরনের, তাদেরও একটা মনোবল তৈরি করে যেতে হবে তো? একদম। আমার মনে হয় যখন সমস্যাটা হচ্ছে বা বহুদিন ধরে কোনো পেশেন্ট ভুগছেন, তখন যেই ডাক্তারের আন্ডারে পেশেন্ট আছে, বেশি সময় নষ্ট না করে সেই ডাক্তারবাবুর কথা শোনা, এবং প্রশ্ন আসতেই পারে। আমার মনে হয় সমস্ত ডাক্তারবাবু, সিনিয়র ডাক্তারবাবুরা মিট করেন এবং ডাক্তারবাবুদের যে ব্রিফিংটা, সেটাই, যেমন একজন পেশেন্ট হসপিটালে ভর্তি হবার সময় দেন, ডে টু ডে বেসিসে সেটা পেশেন্টের বাড়ির লোককে আপডেট করেন যে কন্ডিশনটা কীরকম, এবং সেখানে আপনার প্রশ্ন থাকতেই পারে, আপনি প্রশ্ন করুন। কিছু ক্ষেত্রে সমস্যা ডিটোরিয়েশন হতে পারে এবং সেটা ডাক্তারবাবু নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দেবেন, বলে দেবেন যে এই কারণে হচ্ছে। সুতরাং আমার মনে হয় একটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো মানুষের ক্ষেত্রে, বিকজ আপনি একজন ভরসা করে একজন ডাক্তারবাবুর কাছে দিচ্ছেন, এবং ডাক্তারবাবুরও দায়িত্ব সেই ডক্টর পেশেন্ট রিলেশনশিপটাকে ভীষণভাবে মানে লুসিডলি মেনটেন করা। যেটা খুব জানতে ইচ্ছে করছে, আইসিইউতে ডেফিনিটলি পেশেন্টের কন্ডিশন দেখে ডাক্তাররা সেটা রেফার করে তাকে সেই পেশেন্টকে আইসিইউতে রাখছেন। কিন্তু পেশেন্টের কোন সম্ভাবনাগুলো বাঁচার আ যে সম্ভাবনাটাকে আরো বাড়িয়ে দেয় বা মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটা আপনারা আগে থেকে তো বোঝার নিশ্চয়ই হ্যাঁ, সম্ভব মানে হয় আমরা না। তো সেইভাবে আপডেট করেই দিই, এবং যে ব্রিফিংটা হয় যে কি সমস্যাগুলো হচ্ছে, সেখান থেকে কি প্রোস অ্যান্ড কনস হতে পারে, আর কি ডিটোরিয়েশন হতে পারে, আর কি কমপ্লিকেশনস হতে পারে, এই পুরো জিনিসটাই মানে অ্যাসেস করে বলে দেওয়া সমস্ত ডাক্তারবাবুরাই করেন যারা আইসিইউতে কাজ করেন, বা যেসব পেশেন্টরা ভর্তি থাকেন সেসব ডাক্তারবাবুদের আন্ডারে। সুতরাং তারা বলে দেন, এবং অ্যাকর্ডিংলি যেরম হচ্ছে, যেটা আমি বললাম যে ইন্টেন্স মনিটরিং এবং ডে টু ডে ব্রিফিং, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী একজন যেই প্যারামিটার্সগুলো যদি ডিটোরিয়েট করে, সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করে সেগুলোকে আপডেট করা, এই সমস্ত জিনিসটাই কিন্তু আইসিইউর কাজ। আইসিইউ থেকে জানা যায়, এবং আইসিইউতে যে ধরনের পেশেন্টরা, এই ধরনের খারাপ পেশেন্টরা ভর্তি থাকেন, তাদের পরিবারের লোকেরাও যথেষ্ট মানে
উৎকণ্ঠায় ভোগেন এবং তারা ডাক্তারদের চান যে ডাক্তারবাবুরা কথা বলেন, মানে বলুক, এবং আমি শিওর যে ডাক্তারবাবুরা এইভাবে কথা বলে ওনাদের বুঝিয়ে পুরো জিনিসটাকে মানে বোঝানোর চেষ্টা করেন যে কি পরিস্থিতি। একেবারে দর্শকদের জন্য একেবারে শেষের যদি আপনাকে বলি যে দর্শকদের জন্য আপনি কি বলতে চাইবেন? কারণ এখনো পর্যন্ত অধিকাংশ না হলেও বেশ কিছু মানুষ যারা ভাবেন আইসিইউতে আমাদের পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছে মানে তার শেষ যাত্রায় সে চলে গেছে। সেটা তো নয়। প্রচুর পেশেন্ট, আপনিও সেই ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, যে তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। দর্শকদের জন্য কি বলতে চাইবেন? এটাই বলবো যে ডাক্তারের ওপর ভরসা রাখুন। সমস্যাগুলো যা হচ্ছে সেটা ডাক্তারবাবুকে ব্রিফ করুন, এবং ডাক্তারবাবুই বলে দেবে কন্ডিশন দেখে বা ক্লিনিক্যালি অ্যাসেস করে যে ওই পেশেন্টের আইসিইউ লাগবে কি লাগবে না। এবারে এলো আইসিইউতে কতদিন স্টে, সেটা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের যা প্যারামিটার্স থাকবে, যা ব্লাড রিপোর্টস থাকবে, যা ইমেজিং যা যা পাওয়া যাবে, বা যদি কোনো সমস্যা আরও ডেভেলপ করে সেই অনুযায়ী কিন্তু একটা পেশেন্টের আইসিইউতে স্টে দরকার হয়। সুতরাং ডাক্তারের ওপর ভরসা রাখুন, ডাক্তারের কথা শুনুন, এবং অবশ্যই ডাক্তারের সাথে ডিসকাস করুন, মিট করুন ডাক্তারকে যে কি সমস্যা হচ্ছে, কতদিন আরও লাগতে পারে, এবং সব কিছু হয়তো সঠিকভাবে বলা সম্ভব নয়। এটা পজিশন কীরকম থাকছে, কন্ডিশন কীরকম থাকছে, তার উপরে অনেক প্রশ্ন আসতে পারে। সেটা অ্যাকর্ডিংলি যেরমভাবে ডাক্তারবাবুরা বলে দেবেন সেই অনুযায়ী অবশ্যই পেশেন্টের ভালো হওয়া এবং ডিটেরিওরেশন নির্ভর করছে। এবং একটা কথাই বলবো, ডাক্তারদের ওপর ভরসা রাখুন। ডাক্তাররা কিন্তু চেষ্টা করবেন 200% যাতে আপনার পেশেন্টকে সুস্থ করে বাড়ি ফেরানো যায়। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আশা করি দর্শকরা যারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তাদের কাছে এইটুকু স্পষ্ট হলো যে আইসিইউ মানেই কিন্তু ভয় নয়। আইসিইউ মানেই কিন্তু পেশেন্ট একেবারে তার শেষ যাত্রায় চলে গেছেন সেরকমটা নয়। অনেক রোগী কিন্তু সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গিয়ে সুস্থ জীবনই তারা ধারণ করছেন। সেই জায়গা থেকে ভয় নয়, সঠিক তথ্যটা জানুন। ঠিক সময় আপনারা পরামর্শ নিন চিকিৎসকের। আর নজর রাখুন আমাদের পডকাস্টের উপর।